বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাংলায় বলছি, সারা বিশ্ব থেকে আপনারা যারা দেখছেন বা দেখবেন আমাদের এই অনুষ্ঠানটি লেটস টক উইথ শরাফত। আমাদের প্রত্যেক সপ্তাহ বুধবার আমি ওয়াশিংটন টাইম 12:30 to 1 or 12 p.m. আমরা শুরু করি, ইউরোপে 6 p.m. এবং বাংলাদেশে এখন বাজে 11টা থেকে 11:15, অ্যাকচুয়ালি 11:30 হয়ে গেছে। আমরা একটু দেরিতে, অ্যাকসেপ্ট আওয়ার অ্যাপোলজি ফ্রম আওয়ার টিভি স্টেশন। দর্শক, আমরা আজকে শুরু করছি আমাদের প্রাউড গেস্ট। উনি আগে এসেছেন অনেকবার আমাদের আদার প্ল্যাটফর্ম, এবং এটা আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম। লেটস টক উইথ শরাফত। ডক্টর মনসুর চৌধুরী, ওয়েলকাম টু আওয়ার শো টুডে। থ্যাংক ইউ। আপনাকে শর্ট নোটিশ আনার জন্য আমি সরি, কারণ অনেকে স্কেজুল মেনটেন করতে পারছে না। এই সময়টা বাংলাদেশে রাত, তো আর আমাদের এখানে দুপুর বেলা, উইকডেজ। সো আই এম ট্রাইং টু ফিট দিস ইন উইকডেজ হিয়ার অ্যান্ড ওভার দেয়ার নাইট টাইম। সো এনিওয়ে, আমরা আমার দর্শক, আমাদের টপিক হলো যাকে নিয়ে আসছি আমরা জিজ্ঞেস করি হু হি ইজ, এন্ড নাও ডক্টর মনসুর চৌধুরী, অ্যাকচুয়ালি মঞ্জুর চৌধুরী সরি, মিস্টার মঞ্জুর চৌধুরী আমাদের বিদেশি টিভি শুরু হওয়ার সাথে সাথে উনি প্রথম দিকে এসেছিলেন, এবং উনি অনেকটাই হু হি ইজ উনি বলেছেন। সো প্রথম দিকে আমরা অনেক কিছু করতে পারি নাই, বোঝাতে পারি নাই। আগে থেকে একটু জাস্ট একটা টার্ন দিয়ে গিয়ে দেন আপনি লোকাল বাংলাদেশের পলিটিক্সে, আমরা পলিটিক্সে কথা বলি। কি অবস্থা বাংলাদেশে এখন? চায়নায় সফর করলো সরকার প্রধান, বাজেট, বিরোধী দল এবং সরকার দল মিলে এই প্রথম মনে হলো বাজেট পাশ করলেন, এবং পাশ করেই বিরোধী দলের নেতা এবং সরকার প্রধান তারেক রহমান একসাথে কুশল বিনিময় করলেন। এটা টক অফ দ্য টাউন, সবাই হেডলাইন করছে আমেরিকাতেও। এবং সফরের ব্যাপারে আপনি অনেক কিছুই জানেন, যেহেতু দেশে থাকেন। আমি আগে জিজ্ঞেস করবো হু ইউ আর, একটু টাচ করে, জাস্ট সব বলার দরকার নাই। দেন গো উইথ দ্য পলিটিক্স, লোকাল হোয়াটস হ্যাপেনিং ইন বাংলাদেশ and surrounding area in Asia as well. Please, floor is yours. আমার সম্বন্ধে বলার খুব বেশি কিছু নাই। আমি একজন বিজ্ঞান বিষয়ক পড়াশোনা করছি, যেমন আমি প্রাণী বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি, ইকোলজি, এন্থ্রোপোলজি, অ্যাটমিক এনার্জি কমিশনে, আমি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে আবার চাকরি জীবন শুরু করেছি বিজ্ঞানী হিসেবে। পরবর্তীতে আমি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির ফেলো ছিলাম। পরে ইউনিভার্সিটি অফ জর্জিয়া থেকে আমি পিএইচডি করেছি। পিএইচডি করার পরে আমি ক্যান্সাস স্টেট ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসাবে কাজ করছি 5 বছর। পরবর্তীতে আমি দেশে চলে আসি, প্রাইভেট সেক্টরে ছিলাম। আমি বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতির প্রেসিডেন্ট ছিলাম, জেনারেল সেক্রেটারি ছিলাম, এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বলে যে থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশে, সেই থিঙ্ক ট্যাঙ্কের আমি প্রেসিডেন্ট ছিলাম, চেয়ারম্যান ছিলাম 6 বছর। এবং শেষে আমি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলাম। এখন আমি মোটামুটি রিটায়ার্ড, মাঝে মাঝে কথাবার্তা বলি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত বিবরণী। আপনি এই কথাগুলো গত শোতে বলেছেন, বাট এখন আবারও পুনরায় বললেন। দর্শক, উনি অ্যাকচুয়ালি প্রাণী বিজ্ঞানী বলেন। আমরা এটা নিয়ে কিছু শুনতে চাবো শেষের দিকে, যে প্রাণী সম্বন্ধে অনেক কিছু বলেছিলেন উনি, যে মাছ কেন জবান হারায়। আপনি অনেক কথা বলেছেন লাস্ট এপিসোডে। আপনি জর্জিয়া পড়াশোনা করেছেন। আমার যেহেতু আমাদের দর্শকরা আপনার সম্বন্ধে ডক্টর মঞ্জুর চৌধুরী অনেক কিছু জেনেছে, আর এগুলো আমাদের আর্কাইভে থাকে, মানুষ দেখতেই থাকে ইউটিউব এবং ফেসবুকে। সো ইটস নেভার এন্ডিং প্রসেস। সো ওই ভিউ আপনি নিজেও জানেন কোথায় কোথায় যাচ্ছে। ওকে, it's like 21st century is different more than other time frame. So আমি একটু বাংলাদেশে চলে যাচ্ছি আপনাকে নিয়ে। আপনি ঢাকায় অবস্থান করছেন। হোয়াটস গোয়িং অন? তো পার্লামেন্টে একটু একদম নিস্তব্ধ, কোনো বিরোধী দলের কোনো আওয়াজ নাই, হুঙ্কার নাই। ইট ইজ ভেরি গুড ফর বিজনেস, ভেরি গুড ফর পিপল অলসো। যদিও আমি ল এনফোর্সমেন্ট এরিয়াতে কি চলছে বা অন্যান্য জায়গায় বাংলাদেশের চাঁদাবাজি, দখলবাজি, এগুলা অনেকটা বন্ধ হয়েছে কিনা সেগুলো আমি যাবো, আপনি যেহেতু লোকালি থাকেন ওখানে। কিন্তু বাজেট নিয়ে কিছু বলবেন, এবং এই বিরোধী দলের সাথে সরকারি দলের এই কেমিস্ট্রিটা একটু যদি বলেন দর্শকের জন্য। আই এম হাইলি রিকোয়েস্টিং ইউ, আপনারা স্পষ্টভাবে বলবেন। গো হেড প্লিজ। প্রথমে বলি, বিরোধী দলের সাথে সরকার দলের যে সম্পর্কটা,
এইটা হচ্ছে কি, বিরোধী দল খুবই নভিস, তাদের ভিতরে 2-3 জন খুব সম্ভব আগে সংসদে ছিলেন, এমপি হিসেবে কাজ করেছেন, বাকিরা সবাই শিখতেছেন। এখানে আমাদের একজন খুব ভালো একজন স্পিকার পেয়েছেন, মেজর হাফিজ সাহেব। উনি খুব সুন্দরভাবে সংসদটা চালাচ্ছেন, অনেকটা প্রাণবন্ত ভাবে। তবে সংসদে যে বুদ্ধিদীপ্ত প্রশ্ন উত্তর হয় এবং আইনের বিভিন্ন ধারা নিয়ে কথাবার্তা হয়, আহ, সেইগুলি হচ্ছে না, কারণ বিরোধী দল এগুলি ঠিক মতো বুঝতে পারে না। মানে বোঝার মতো তাদের সেই এক্সপেরিয়েন্স তো হয়নি। আবার সরকার দলেও কিন্তু অনেক হচ্ছে নবীন, মানে নতুন আসছে প্রথমবারের মতো। সুতরাং এইখানে একটা শেখার, একটা নতুন যাত্রার একটা বিষয় আছে। তবে এটা যে খুব যে মানে ক্ষতি হচ্ছে তা নয়, সবাই শিখছে, আগায় যাচ্ছে ধীরে ধীরে, পার্লামেন্টারি ডেমোক্রেসির দিকে আগায় যাবে, সেখানে ব্রিটিশ পার্লামেন্টের মতো হবে আহ, আলাপ আলোচনা, আশা করি। এই সোফার রিলেশনশিপ এরা মাঝে মাঝে হুমকি দেয় বিরোধী দল, আহ, যে সরকারকে নামিয়ে ফেলবে, রাস্তায় চলে যাবে। এগুলি আমার কাছে মনে হয় যে তারা না বুঝেই বলে। কারণ একটা সরকার কেবল আহ, সরকার গঠন করছে 4 মাস হয়েছে, সেই সময় যদি বলে যে আমরা সরকারের পতন ঘটাবো, এইটা অগণতান্ত্রিক, এটা শেখ হাসিনার ফ্যাসিস্টের মতোই কথা হয়ে যায়। তা আমি বিশ্বাস করতে চাইবো যে এটা তারা কথার কথা বলে, রেটরিক, এটা তারা অ্যাকচুয়ালি দে ডোন্ট বিলিভ ইন ইট। কিন্তু মঞ্জুর চৌধুরী, আসলে বিরোধী দল কে? জামাত ইসলামী নাকি এনসিপি? একদম স্পষ্ট জিজ্ঞেস করছি আপনাকে, মানুষ জানতে চায়। এখন বিষয়টা হচ্ছে যে এনসিপি খুবটা ভোকাল, এনসিপি সময়ও বেশি যদিও পায়। আনুষ্ঠানিক সরকারিভাবে স্বীকৃতভাবে জামাত ইসলাম বিরোধী দলে আছেন, এবং জামাত ইসলাম হচ্ছে জামাত সরকারি ইসলামের ভাবে। আমির বিরোধী দলের নেতা, কিন্তু উপনেতা এনসিপির, বা তারা একসাথে মিলে চালাচ্ছে। কিন্তু মিস্টার নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ ওরা যেভাবে কথা বলছেন, সাউন্ডস লাইক দে আর দ্য বিরোধী দল। জামাতের আওয়াজ, উনি আধা সিলেটি বলছেন, প্রধানমন্ত্রী হাসছে, উইচ ইজ ভেরি গুড। এটা একটা ভালো একটা লক্ষণ দেশের জন্য, কিন্তু সংসদের জন্য। কিন্তু আলটিমেটলি তাদের যে হুঙ্কার ছিল, তারা যে সকাল বিকাল সরকার নামিয়ে ফেলবো প্রথম দিকেই, এবং বেতন বাগানো চলে যাবে, বা আন্দোলনের ডাক দিচ্ছিল, এগুলো একেবারেই নাই। সো হুইচ ইজ, আমরা আমেরিকা থেকে এগুলো ভালো লাগছে দেখতে, মানে আপনারা কিভাবে দেখছেন এগুলো? না, উনি যে প্রথমে যে হুমকি দিছে এটা আমরা জানতাম যে এই ধরনের হুমকির ম্যাটেরিয়ালাইজ করা সম্ভব না, এবং কনসিকুয়েন্স তো খুব খারাপ হতো। ওই ধরনের হুমকিতে কাজ হতো না। ওইটা তারা কথার কথা, বাদ কা বাদ বলে একটা কথা আছে না, তাই বলছে। ওটার মানে কোনো পলিটিক্যাল স্ট্যান্ড, এটাকে বলে পলিটিক্যাল স্ট্যান্ড বাজি যেটা। এটা একটা মানে কি বলবো, আহ, জন মানুষের কাছে এক ধরনের পপুলারিটি হওয়ার জন্য, মানে জাস্ট পপুলার একটা স্ট্যান্ড নিচ্ছে যে আমরা নামাই ফেলবো। নামাই ফেলে তুমি কি করবা? তো এত আন্দোলন করে, এত রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পথে আমরা যাত্রা করছি, সেই গণতান্ত্রিক পদ্ধতিকে বাদ দিয়ে রাস্তায় যে সরকারকে ফেলে দেওয়ার পরে কি হবে? ফেলে দেওয়ার পরে অবভিয়াসলি সেখানে মিলিটারি রুল আসবে, সেটা কি তোমরা চাও কিনা? তো এরা এখন ওটা কার বলে না, এরা বলে না, এটা একটা গুড সাইন। ওগুলি বলছে হয়তো। আপনার কি মনে হয়, আপনি কি সুন্দর উত্তর দিলেন, আপনার আনসার কিন্তু এতে এ পাইছেন আপনি, কিন্তু এই যে আনসারটা দিলেন, কিন্তু আসলে এটার পিছনে এখন কোড এন্ড কোড ডিপ স্টেট বলে অনেকে, ভারত বলে, চায়না বলে, আসলে ডিপ স্টেটে কোনো হাত আছে কিনা? না, ডিপেস্টের কোনো হাত নাই। ডিপেস্টের হাত এই জন্য নাই, কোন ডিপ স্টেটের, ধরেন আপনার ইন্ডিয়া, আপনি ধরেন আমেরিকা, চায়না, যেসব কান্ট্রি আছে, রাশিয়া, যারা বড়, আমাদের এখানে ইনফ্লুয়েন্স হলো ইন্ডিয়ার, চায়নার আর আমেরিকার। কোনো ডিপ স্টেটের, কোনো স্টেটেরই এই মুহূর্তে এইটা করা ঠিক হবে না, বা তাদের কোনো ইন্টারেস্ট সার্ভ করবে না যদি এই বিএনপি সরকারকে ফেলে দেয়। ফেলে দিয়ে লাভ হবে কি তাদের? তাদের তো কোনো লাভ হবে না। এখানে তাদের বিজনেস করতে হবে, স্টেবিলিটি আসতে হবে, না, তাদের শুরু আমি হবে। আমি কোশ্চেনটা করেছি আদার ওয়ে, ফেলে দেয় না, ডিপ স্টেটের পিছনে হাতে কি সব ঠান্ডা হয়ে গেল? এবং এটা কিন্তু আসলে ভালো লক্ষণ, গরম করে ডিপ স্টেট, কিন্তু ঠান্ডাও করে ডিপ স্টেট, এটা বোঝা গেল, হুইচ ইজ ভেরি গুড। ডিপ স্টেট চায়নার এখানে সাপোর্টটা, তাদের কোনো মদত দেয় নাই। ডক্টর ডিপ মঞ্জুর স্টেট এখানে চৌধুরী, কোনো আমি মদত just নাই একটা এইসব কোশ্চেন ছেড়ে কথায়। দিচ্ছি। আমাদের জার্নালিজমের সাইড থেকে, বা আমাদের টেলিভিশন পক্ষ থেকে, আমি আনুষ্ঠানিকভাবে, আমি সব সরকারের সময় এগুলো দেখি, আমরা অনেক দিন ধরে কথা বলি আমরা,
এই চায়নার সফরটাকে আমার ভালো লেগেছে। আমি ওই দলের পক্ষের লোক বলে না, চায়নার সফরটাকে এটা হাইলাইট এ ডিফারেন্ট ওয়ে, একটা ইমেজ বিল্ড হয়েছে বলে আমাদের মনে হয়েছে। আপনার কি মনে হচ্ছে? চায়নার সফরটাকে আমি এইভাবে ক্যাটাগরাইজ করতে চাই যে কূটনৈতিক ভাবে এটা একটা গ্র্যান্ড সাকসেস হয়েছে। ভালো হয়েছে যে এটা প্রায় স্টেট ভিজিটের মতো হয়েছে। যেখানেই তারা গিয়েছেন সেইখানেই তাদেরকে রেড কার্পেট রিসিপশন দেওয়া হয়েছে, এমনকি যখন তারা চলে আসেন তখনও তাদেরকে বিদায় জানানো হয়েছে খুব এইভাবে সৌজন্যের সহিত। এবং আরেকটা বিষয় হচ্ছে যে চায়না সফরে কয়েকটা জিনিস দেখা হয় যে হেড অফ দি গভর্নমেন্ট বা স্টেট চায়নার কয়জন ইম্পর্টেন্ট লোকের সাথে দেখা করতে পারে। এখানে তারা মেইন ম্যান শি জিনপিং, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে আইনসভার যে চিফ, এই তিনজনের সাথে তো দেখা করছেই। তারপরে আরো বেশ কিছু লোকজন এই আমাদের প্রাইম মিনিস্টারের সাথে এসে দেখা করেছে। সুতরাং সেই পয়েন্ট অফ ভিউতে তাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে কূটনৈতিক ভাবে একটা সফল আহ সফর বলবো। এবং এইখানে যেটা করছে যে চায়নায় আগে যাবে না ইন্ডিয়া আগে যাবে, সেই না, জায়গায় কিন্তু যেটা আমরা সফরটা তো সরকারি সফর ছিল না টেকনিক্যালি। এটা উনি একটা সম্মেলন, একটা সম্মেলনে গেছেন। কিন্তু এতগুলো রাষ্ট্রের উল্লেখযোগ্য যারা কি প্লেয়ার্স, তারা যে সম্মানটা দিলেন বা যা করলেন ফার্স্ট লেডি সহ বাংলাদেশে দেখলাম, সেজন্য তো which is বললাম যে এটা কূটনৈতিক ওটাকে ভাবে খুবই, একেবারে স্টেট লেভেলের প্রোগ্রামে বলা হয়েছে। হ্যাঁ এটা স্টেট লেভেলের প্রোগ্রামের এসে চলে গেছে। এবং উনি আরেকটা জিনিস করছে, ব্যালান্সিং একটা অ্যাক্ট করছে, সেটা হচ্ছে যে ভারতে আগে যাবে না চীনে আগে যাবে। সেইখানে উনি এই মালয়েশিয়া আগে যে ওইখানে একটা ব্যালান্সিং করা হয়েছে, অর্থাৎ আমরা চায়না আর ইন্ডিয়ার মধ্যে। না, ডাক্তার মনজুর চৌধুরী, আপনি অনেক জ্ঞানী লোক, আমি জানি। এই যে চায়না, ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়া, চায়না, ডু ইউ থিঙ্ক ইট ম্যাটার্স এনিমোর? সরকার যেখানে ইচ্ছে সেখানে যাবে। সে যাকে যে দাওয়াত দিবে, যেটা ভালো মনে করবে, যেখানে ফ্রুটটা মনে করবে, যেখানে গেলে আমার দেশের জন্য ভালো হবে, সেটাই তারা করবে। এবং পররাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন, হুমায়ুন কবির, যে আমরা যেখানে যখন মনে করবো আমাদের দেশের সাথে যাওয়া দরকার, আমরা যাব। এটা কিন্তু একটা গভর্নমেন্টের পক্ষ থেকে সাপোর্ট করছি ওদেরকে। ইটস এ ভেরি বোল্ড স্টেটমেন্ট ফর দ্য কান্ট্রি। ওকে, না এটা তো ডেফিনেটলি, সেই জন্যই তো সে যায় না, প্রথমে যায় নাই, কিংবা আপনার ইন্ডিয়াও প্রথমে যায় নাই। এবং সে একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি এস্টাবলিশ করার যে চেষ্টা, সেই চেষ্টায় সফল হয়েছে। কিন্তু আপনার এটা তো একটা সাইড, যে কূটনৈতিক ডিপ্লোম্যাটিক সাইডে ভালো হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন যে অর্থনৈতিক অর্থনৈতিক ইনভেস্টমেন্ট, সেইখানে কিন্তু আমি বলবো যে এখনো আমাদের একটু অবজার্ভ করতে হবে। অনেকগুলি এমইউ সাইন হয়েছে এবং কথাবার্তা হয়েছে, সেই বিষয়গুলি এটা ম্যাটেরিয়ালাইজ করতে হবে। অর্থাৎ চায়না যেন আমাদের এখানে ইনভেস্টমেন্ট করে এবং তাদেরকে সেইভাবে এদেশে আনতে হবে, সুযোগ সুবিধার বিষয়, সেই জিনিসটা এখনো ওই যে এখনো একেবারে সব আমরা জানি না। এর মধ্যে আরেকটা বিষয় এসে গেছে, সেটা হচ্ছে যে কুনমিং কুনমিং আপনার মান্দালয়, ঢাকা বা চিটাগাং যে একটা রুটের কথা বলা হয়েছে, এইটার এইটার একটা বিরাট পটেনশিয়াল আছে। কিন্তু এখানে ডিফিকাল্টি তো আছে। এখন রুটটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে আসবে, যে মান্দালয় থেকে সরাসরি চিটাগাং এর দিকে আসবে, না কিউবফোর থেকে আসবে, না মাঝামাঝি কোনো জায়গা থেকে আসবে, সেটা কিন্তু ধারণা পাওয়া যায় না। তবে যে আইডিয়াটা ফ্লোট করা হয়েছে, এটা হলে আমাদের কয়েকটা জিনিস সুবিধা হবে। আমরা এই মংলা, পায়রা, চিটাগাং পোর্টের বাইরেও, মাতারবাড়ির বাইরেও কিন্তু আমরা আরেকটা পোর্টের সুযোগ পাচ্ছি, জিয়াকফো একটা ডিপসি পোর্ট। ওইখানে কিন্তু চায়নার অনেক ইনভেস্টমেন্ট আছে, ওইখান থেকে তেল চায়, ওরা কিন্তু তেল প্রায় 7%, যতদূর আমি জানি। আর চীনের 7% গ্যাস তেল ওইখান থেকে যায়। এটা আমাদের জন্য একটা বড় ধরনের সুযোগের সৃষ্টি করছে, কিন্তু ইট উইল টেক টাইম। তবে যে জিনিসটা আমি, আপনি যে বলেন ইট উইল টেক টাইম, আমি এখানে আপনাকে আটকাবো। আমরা তো সঞ্চালনায় যারা থাকি, আমরা সুযোগ খুঁজি কখন ক্যাচি পয়েন্ট পাবো। এই যে টেক টাইম বলেন, আমি একটু বলতে চাই, অনেক টক শোতে বা ইউটিউবাররা যারা যারা ম্যাটার করে বলে অনেকে বলে না, বাট ইউটিউবাররা ম্যাটার করে বাংলাদেশের রাজনীতি এখন। তো এখন অনেকেই দেখেন। সো এই চায়না সফর কিন্তু ডক্টর মঞ্জুর চৌধুরী অনেকবার হয়েছে, বিভিন্ন সরকার গেছে।
আমাদের এখন যে সরকার আছেন তো মাদার ফাদার সান তিনজনই চায়না সফর করেছেন। তো হুইচ ইজ ভেরি ল্যান্ডমার্ক। এখন তিনজনকে, দুজনকে মরণোত্তর এবং একজন জীবিত আছেন, তিনজনকে অভিনন্দন জানাচ্ছি। এটা একটা সাংঘাতিক ব্যাপার। জিয়া রহমান, খালেদা জিয়া, দেন তারেক রহমান, হোল ফ্যামিলির, একটা ফ্যামিলির তিনজন রাষ্ট্রপ্রধান চায়নার সফর। সেইটা নিয়েও একটা কোশ্চেন আপনাকে হয়তো আমি রেখে দিলাম এখনই, আপনার চোখে এটা কেমন দেখা যাচ্ছিল। সো আপনি এই এক্সিকিউশনটা, মঞ্জুর চৌধুরী এক্সিকিউশন হয় না, কিন্তু চায়না কিন্তু ইজ এ টাফ কান্ট্রি। আই এম নট ক্রিটিসাইজিং দ্যাম। তারা অর্থনীতিতে তাদের চায়না ইজ বিগ নাও, বাট আমাদের দেশে কি চায়নার আসলে কোনো কিছু আসে, ওরকম কোনো হেল্প হয়, নাকি এটা জাস্ট ফটো সেশনে থেকে যায়? এটা আপনার কাছে কোশ্চেন করলাম আমি জানার জন্য। চায়নার অনেক ইনভেস্টমেন্ট হয়েছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, এবং সেগুলিকে মিসইউজ হয়েছে। আপনি যেমন ধরেন একটা রেল লাইন যেটা যেটা আননেসেসারি হয়েছে, তারপরে যেমন টানেল আননেসেসারি হয়েছে। চায়না ওইখান থেকেই ওইটা নিবে যে ইনভেস্টমেন্ট গুলি যেন সঠিক ইনভেস্টমেন্ট হয়, কাজে যেন লাগে, এটা যেন তাহলে আপনার টানেল টানেল এটা কি হয় না? ইনভেস্টমেন্টটা কি রং ইনভেস্টমেন্ট ছিল? এটা রং ইনভেস্টমেন্ট ছিল বা এখনো আছে। যে টানেলের এই মুহূর্তে প্রয়োজন ছিল না, এক যেটা অনেক সুদূর প্রসারী চিন্তা করে করছে, কিন্তু ওইখানে আবার 450 কোটি টাকা ব্যয় করে একটা রিসোর্ট করছে, একটা 5 স্টার হোটেল টোটেল রিসোর্ট করছে আননেসেসারি। সেখানে কেউ যায় না, থাকে না, থাকার কথা না, থাকার কথা না, কিন্তু এটা করে ফেলছে। আর এইগুলি রেল করার লাইন, রেল লাইন রেল লাইন আপনি দেখেন যে রেল লাইনটা এই পদ্মা সেতুর সাথেই করছে রেল লাইনটা। যদি ওইখানে কোনো রকম মিস হ্যাপ হয়, তাহলে কিন্তু রেল লাইনও গেল, আপনার পদ্মা সেতু গেল। সেতু হয়ে গেল। ওইটা কঠিন হয়েছে তাদের কাজ করা। ওইটা ওইটা কেন, আপনি যদি পাশ দিয়ে আরেকটা লাইন করেন, এবং এখন ওইখানে যে পরিমাণ ট্রাফিক আছে, যে পায়রা বন্দর দিয়ে কোনো কি কন্টেনার যায়? যায় না। কিন্তু পায়রা বন্দর দিয়ে কয়লা আসে, ওইখানে একটা পাওয়ার প্ল্যান্ট করছে। পায়রা বন্দরটা একটা টোটালি একটা আননেসেসারি ইনভেস্টমেন্ট ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং। ইউ ডোন্ট নিড পায়রা পোর্ট, ইউ ডোন্ট নিড। এবং ওইখানে যে রাবণাবাদ যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলে জাহাজ আসতে চাইবে না। যদি ঝড় হয় আর ফ্লাডিং হয়, মানে সাইক্লোন হয়, তাহলে চ্যানেল কিন্তু আপনার বালু দ্বারা একেবারে বন্ধ হয়ে যাবে। এবং ওইখানে ওইখানে কিন্তু এখান থেকে আমাদের যে যে ই যাচ্ছে কন্টেনার, যে মালপত্র যেগুলি যায়, ওই দিক দিয়ে যায় না তো, ওই দিক দিয়ে যায় না। তারপরে পানগাঁও বলে একটা জায়গা করছিল, ওইটাও খুব একটা সাকসেসফুল হয় না। কিন্তু যেটা পটেনশিয়াল হচ্ছে যে ডিপসি পোর্ট, মাতার বাড়ি, চিটাগাং, তারপর মাতার বাড়ি, এত পোর্টের তো দরকার নাই। আপনার পোর্ট ধীরে ধীরে বাড়বে, কিন্তু এই মুহূর্তে আপনার প্রেসিয়াস ফরেন কারেন্সি যদি ইনভেস্ট করেন, স্পেশালি পায়ের মধ্যে, আমি মনে করি ইট শুড বি স্টপড। এটাকে এখন তাহলে আপনি আবার ওই কয়লা আনবেন কিভাবে? অনেক ঝামেলা আসছে। কয়লা কিভাবে আনবেন? যে এই জাস্ট একটা পাওয়ার প্ল্যান্টের জন্য একটা আপনি মেনটেন করতেছেন। এনিওয়ে, এইরকম আরো আছে যে রেল লাইনটা এই মুহূর্তে না হলেও হইতো আমাদের, যে 50,000 কোটি টাকা। সেই জন্য বলা হচ্ছে যে অনেক ইনভেস্টমেন্ট আছে, যে ইনভেস্টমেন্ট গুলি আননেসেসারি হয়েছে, জাতির উপরে একটা ঋণ চাপাই দেওয়া হয়েছে। সুতরাং চাইনিজ ইনভেস্টমেন্ট আসবে, ভালো কথা, কিন্তু দেখতে হবে আমাদের ইমিডিয়েট নিড কি, মিড টার্ম নিড কি, লং টার্ম নিড কি, সেই উপরে। কারণ আমাদের এখন বাজেটে আমাদের কিন্তু একটা অর্থনৈতিক ক্রাইসিস আছে। বাজেট আপনার 9 লক্ষ কোটি টাকার উপরে, তার মধ্যে 3.5 লক্ষ কোটি টাকা ঘাটতি বাজেট। আপনার লোনও আছে, এগুলি সব পূরণ করে আপনার ইকোনমিটাকে স্টেবল রাখা, এটা একটা ডিফিকাল্ট টাস্ক। সেই ক্ষেত্রে বড় বড় ইনভেস্টমেন্টের কথা আমি মনে করি যে বড় ইনভেস্টমেন্টের থেকে আপাতত দূরে থাকা উচিত। দ্বিতীয় পদ্মা ব্রিজ করতে চাচ্ছে আমাদের যোগাযোগ মন্ত্রী, বলেন দ্বিতীয় পদ্মা ব্রিজ, দ্বিতীয় যমুনা ব্রিজ, এইগুলির আলোচনা এখন আর করেন না। এখানে আলোচনা করার কোনো দরকার নাই। কেন, আপনি দেখেন যে পদ্মা ব্রিজ তো চোখড হয়ে যায় না। তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি কিন্তু পূরণ হয় না। মিনিটে কয়টা আপনার ট্রাফিক যেতে পারে, কয়টা গাড়ি ঘোড়া যেতে ইন্টারেস্টিং। পারে, তার একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা পার হয়নি। তো যখন পার হবে, তখন আপনি সেকেন্ড আরেকটা যদি করেন, ব্রিজ করেন, তাতে কি এক্সট্রা কি বেনিফিট হবে? অ্যাকচুয়ালি
পদ্মা ব্রিজ হওয়ার পরে যে পদ্মা ব্রিজের ওই পাশে যারা আছে যেমন শিবচর, মাদারীপুর, ভাঙা, এদের খুব কিন্তু যাওয়া আসার সুবিধা হয়েছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের কোনো সুবিধা হয় নাই। আপনি দেখেন ওইখানে যদি 1 ট্রাক টমেটো নিয়ে আসতে হয়, তার আসা যাওয়ার খরচ কত ট্রাকের, টমেটো দামের থেকে বেশি পড়ে যাবে। সুতরাং বেশি টাকা, যেমন একজনে সেদিনকে বললেন এটা 20,000 কোটি টাকার প্রজেক্ট ছিল, অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা ছিল 8,000 কোটি টাকার, 8,000 কোটি টাকার প্রজেক্ট ছিল। পরবর্তীতে এটা টাকা বাড়াইতে বাড়াইতে এই রেলের এটা এই বলে এটা 40,000 crore টাকা করছে, 39 কিংবা 40,000 crore টাকা করছে। আপনি একটা আমি হিসাব দিই আপনাকে, আপনি যদি একেবারে মিনিমাম এই ধরেন ইন্টারেস্ট রেট ধরেন যে 4%, 5% ইন্টারেস্ট, এটা তো দেশের থেকেও তো টাকা ইনভেস্ট করছে। 5% যদি আপনার ইন্টারেস্ট রেট ধরেন, তাহলে এই 40,000 টাকা পার ডে ইন্টারেস্ট কস্ট কত? এখানে ম্যাক্সিমাম 50,000 লোক যায় আসে, তাহলে প্রতি ট্রিপে, প্রতি রাউন্ড ট্রিপে ফাইন্যান্স কস্ট কত হয়? এই ঢাকা টু আপনি যদি ধরেন এই কুয়াকাটা পর্যন্ত ধরেন, তাহলে সবাই তো কুয়াকাটা পর্যন্ত যায় না, হাফ হইতে যায়, মাস থেকে যায়। তাহলে একটা ইসের ট্রিপের ফাইন্যান্স কস্ট কত? কারণ এটা তো কস্ট আছে, আপনি তো এটাকে রিপেমেন্ট করতে হচ্ছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে। এগুলো কিন্তু চিন্তা করার ডক্টর দরকার মঞ্জুর আছে। চৌধুরী, আমরা খালি আজকের একটা অনুষ্ঠানটি একটু ছোট্ট করে করব বিশেষ কারণে, সো আমরা একটু দেরি করে ঢুকেছি। আপনাকে জাস্ট এই বাজেট নিয়ে বা আপনি এই চায়না নিয়ে খুব সুন্দরভাবে এবং এই ব্রিজ নিয়ে কি কি দরকার দরকার নাই খুব সুন্দর করে ছোট্ট ভাষায় বললেন। রিয়েলি থ্যাংক ইউ ফ্রম আওয়ার সাইড। এটা যদি দেখে মানুষ বুঝবে যে আপনি যেসব জিনিসটা প্রয়োজন নেই সেটা না করতে বলেন। আপনি শুধু ল এনফোর্সমেন্টের অবস্থা কি, দেশের আইনটা কেমন, মানুষকে এই চুরি বাটপারি ধান্দামি বা চাঁদাবাজি কমছে কিনা, আর দর্শককে একটা সুন্দর ধন্যবাদ দিয়ে আজকে আপনি শেষ করে দিবেন। আপনাকে 1.5 মিনিট আপনি শেষ করার জন্য আপনাকে ফ্লোর দেওয়া হলো। প্লিজ গো হ্যাড, থ্যাংকস ফর জয়নিং আর্জেন্ট নোটিসে আপনাকে থ্যাংক ইউ, গো হ্যাড। আমি যেটা দেখতেছি বর্তমানে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে খুব একটা প্রশংসা করার মতো সুযোগ নেই। আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, উনি একেবারে পণ্ডিত ব্যক্তি, উনি অনেক বিষয় জানেন, এবং আমি মনে করি ওনার এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে নিয়ে আরো বেশি সময় দেওয়া দরকার। অর্থাৎ অ্যাটলিস্ট একটা যদি স্ট্যাটিস্টিক, ক্রাইম স্ট্যাটিস্টিক্সটা যদি উনি প্রকাশ করেন যে একটা ওয়েবসাইটে, যে এই থানায় গত মাসে কি পরিমাণ মানে বড় ধরনের ক্রাইম হয়েছে, খুন, রাহাজানি, চুরি ইত্যাদি, এটা যেন কম্পেয়ার করা যায় প্রিভিয়াস ইয়ারের সাথে, তখন কিন্তু মানুষ বুঝতে পারবে এবং মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আসবে। টোটাল ক্রাইম প্রবণ এই স্ট্যাটিস্টিক্যাল তথ্যগুলি আছে, কিন্তু সেগুলিকে ইউজেবল ফরম্যাটে নাই। এই জিনিসটা এখন তো টেকনোলজির যুগ, যদি আমি জানি এটা আপনি আহ্বান করছেন এগুলা একটু পাবলিশ করার জি জন্য, তাই তো? জি সো আজকে আপনি একটু ধন্যবাদ দিয়ে দেন, আমরা আমাদের থ্যাংক ইউ আপনাকে সুযোগ দেওয়ার জন্য। আরো অনেক কিছু বলার ছিল, ইনশাআল্লাহ। দর্শক, আমরা আরেকদিন তো বলবো। ওকে, এখানে র্যাপ আপ করছি, আমাদের নিউজে যেতে হবে, টাইম ইজ রানিং আউট। সো জনাব মঞ্জুর চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। যারা দেখছেন বা দেখবেন দর্শক, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা বলছি আমাদেরকে শেয়ার করবেন, দেখবেন, লাইক করবেন। এগুলো আগে বলি না, এখন বলছি টু লেট আদার পিপল সি ইট। সো আপনি একটা শেয়ার করলে আরেকজন দেখতে পাচ্ছে। উইথ দ্যাট নোট আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।